আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ ফারুক। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছি। আমাদের হসপিটালটা একটু করোনা ভাইরাসের জন্য ডেডিকেশন করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের একটা ট্রেনিং শিডিউল মডিউল করা হয়েছে। সেখানেই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ক্লাসটা নেওয়ার জন্য। বেসিক্যালি আমরা সবাই জানি যে করোনা ভাইরাস সম্পর্কে আমাদের সব কিছু কম বেশি ধারণা হয়ে গেছে অলরেডি। কিন্তু যে জিনিসটা আমি সবসময় একটু গুরুত্ব দিতে চাই যে একটা অসুখের নলেজ হচ্ছে সবচেয়ে আমাদের মেন শক্তি। আমাদের মন যেটা জানে না সে আমরা কিন্তু চোখে সরে দেখি না। দ্যাটস ওয়াই আমাদের এই করোনা ভাইরাস সম্পর্কে ছোটোখাটো ইনফরমেশনগুলো তথ্যগুলো আমাদেরকে জানতে হবে খুব সুচারুভাবে এবং সঠিকভাবে। তো প্রথম যেটা করোনা ভাইরাস আবিষ্কৃত হওয়া প্রথম যেটা দেখা গেছে যে উহান সিটিতে, চায়নার উহান সিটিতে প্রথম করোনা ভাইরাস আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখানে প্রথম রোগটা ধরা পড়েছিল নিউমোনিয়ার মতো। কিন্তু নিউমোনিয়ার কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আইসোলেশন করা গেছিল না। তখন তাকে বলা হয়েছিল যে নিউমোনিয়া ডিউ টু আননোন কজ। এরপরে রিসার্চ করে পরে দেখা গেল যে এটা একটা করোনা গোত্রের ভাইরাস এবং এইরকম করোনা ভাইরাস আরও 7 ধরনের ভাইরাস আছে। এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে সার্স করোনা ভাইরাস 2 নামে একটি ভাইরাস দ্বারা আক্রান্ত এবং আবিষ্কৃত হয়েছে, যেটা প্রাথমিকভাবে নামকরণ করা হয়েছে যে নোভেল করোনা ভাইরাস। পরে এইটা রোগটার নাম করা হয়েছে কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ ইন 2019 আবিষ্কার হয়েছে বলে এর নাম করা হয়েছে কোভিড-19। সারা পৃথিবীতে 2019 সালের 31 ডিসেম্বরে প্রথম এই করোনা ভাইরাসটা ডিটেকশন হয় এবং জানুয়ারির 2000 বা জানুয়ারির 12 তারিখে 2020 সালের এই করোনা ভাইরাসটাকে নামকরণ করা হয় নোভেল করোনা ভাইরাস এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে প্যান্ডেমিক ডিক্লেয়ার করে হচ্ছে 11 তারিখে, মার্চের 11 তারিখে এবং বাংলাদেশে প্রথম এই কেস রিপোর্টিং হয় হচ্ছে মার্চের 7 তারিখে এবং 18ই মার্চ বাংলাদেশে প্রথম মৃত্যু করোনা ভাইরাসের জন্য নোটিফাইবল করা হয়েছে। আসুন আমাদের জানতে হবে যে কিভাবে করোনা ভাইরাস এটা ছড়ায়। করোনা ভাইরাস মেনলি এটাকে বলা হয় যে রেসপিরেটরি মানে ফুসফুসের মাধ্যম দিয়ে এটা ছড়ায়। এটা হাঁচি কাশি আবার নাকের যে শ্লেষা সেখান থেকে ছড়ায় এবং এটাও দেখা গেছে যে হাসি কাশি থেকে এটা কন্ট্যাক্টের চোখের মাধ্যম দিয়ে এটা ছড়াতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ কথা হলো যে যখন এই ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির কাছে 1 মিটারের ভিতরে আমরা যাব তখন তার কথা বলা, শ্বাস প্রশ্বাস এবং হাঁচি কাশির মাধ্যমেও এটা ছড়াতে পারে। আর একটা ব্যাপার হলো যে এই আক্রান্ত ব্যক্তি যদি কোনো হাউস হোল্ড প্রোডাক্ট বা কোনো 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 টেবিল, কোনো স্ট্যান্ড, কোনো কিছু ধরে সেই ভাইরাসগুলো ওখানেও সংস্পর্শে আসলে অনেকক্ষণ অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা সেটা জীবিত থাকে এবং সেটা যদি আবার একটা সুস্থ মানুষ টাচ করে, সে আবার নাকে টাচ করে, চোখে টাচ করে, মুখে টাচ করে, তাহলে এই ভাইরাসটা সংক্রমণ হতে পারে। এটা এক ধরনের ড্রপলেটের মাধ্যম দিয়ে ছড়ায় এটা এবং বর্তমানে দেখা গেছে যে 1 মিটার বলা হয়েছে, এখন বলা হচ্ছে 3 মিটার, দ্যাট মিনস 6 ফুট এবং এটাও নোটিফাই করা হচ্ছে 27 ফুট পর্যন্ত এটা ছড়ানোর ইতিহাস পাওয়া গেছে। পার্টিকুলারলি যেখানে অ্যারোসল জেনারেটিং মানে হচ্ছে যে বাতাসের মাধ্যম দিয়ে যখন ভাইরাসটা একজন থেকে আরেকজন ছড়াচ্ছে, এটাও বিজ্ঞানী রিসার্চ করে দেখেছেন যে এটা বাতাসবাহিত রোগ হতে পারে। করোনা ভাইরাসের যে খুব ইম্পর্টেন্ট কথা, করোনা ভাইরাস আমাদের প্রতিটা হেলথ কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বিকজ এই কোভিড-19 সিমটোমেটিক, অনেক সময় এটা কোনো সিমটম তৈরি করে না। সাধারণত ল্যাটেন্ট পিরিয়ড বলা হয়, যেটা হচ্ছে যে যখন একটা মানুষের শরীরের মধ্যে ভাইরাসটা ঢুকে এবং সিমটম তৈরি করে, এই পিরিয়ডটাকে বলা হয় আমাদের ল্যাটেন্ট পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড। এই পিরিয়ডটাতেও এই ভাইরাসটা, এই রোগটা একজন থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিট হতে পারে।
এছাড়া যখন সিমটোমেটিক হবে, সিমটমের জন্য খুব সিম্পল, যে প্রথম যে জিনিসটা হবে শুষ্ক কাশি হবে, শরীর ব্যথা করবে, শরীর খুব দুর্বলতা হবে এবং আম, আহ, আহ, আস্তে আস্তে জ্বর আসবে। জ্বরটা প্রথম দিকে খুবই কম মাত্রা থাকবে, পরে যেটা 100, 2, 3 হয়ে যাবে এবং কাশিটা বেড়ে যাবে এবং শ্বাসকষ্টটা রূপান্তরিত হবে। এইটাকে 4টা ভাগে ভাগ করেছে, মাইল্ড এবং স্টেজ মাইল্ড, মডারেটলি সিভিয়ার এবং সিভিয়ার, এইরকম করে ভাগ করা হয়েছে এই রোগটাকে। আমরা সাধারণত যখন হাঁচি কাশি, শুষ্ক কাশি, শুধু জ্বর, শরীর ব্যথা থাকবে, তখন আমরা বাসায় চিকিৎসা নিতে পারবো এবং সেক্ষেত্রে 14 দিনে একটা আইসোলেশন থাকতে হবে এবং যে রুমে সেই রোগীটি আইসোলেশন বা অন্তরীণ থাকবে, সে অবশ্যই সেই রুমটি হতে হবে খুবই বাতাস আশেপাশে যাওয়া আসা করে, ভেন্টিলেশন খুবই ভালো, অ্যাটাচ বাথরুম থাকলে ভালো এবং তার মাধ্যম দিয়ে যাতে না ছড়ায়, পরিবারের অন্য কারো যদি না ছড়ায়, সেই দিক থেকে আমাদের সোশ্যাল ডিস্টেন্স এবং শারীরিক ডিস্টেন্স মেনটেন করতে হবে। কিন্তু এই রোগীটি যদি আবার শ্বাসকষ্ট ডেভেলপ করে, জ্বরের মাত্রা বেড়ে যায়, তখন তার আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নাই। সে তখন হসপিটালে, কোভিড-19 ডেডিকেটেড হসপিটাল আছে আমাদের বাংলাদেশে, সেইগুলোতে যোগাযোগ করতে হবে। আমাদের হসপিটালটাও ইন কামিং ফিউচার্স কোভিড-19 ডেডিকেটেড হচ্ছে, আমরা ইন ফিউচারে, কামিং ফিউচারে আমরা আপনাদেরকে সেরকম সাপোর্ট দিতে পারবো। সো রোগ সম্পর্কে প্যানিক না হয়ে, রোগ স্টেজগুলো বুঝে রোগ ডাক্তারদের কাছে আসুন এবং ডাক্তাররা তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিলেই এই রোগ সম্পর্কে, এই রোগ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিকজ 80% কেসে এটা কোনো সিমটম তৈরি করে না, 20% কেসে সিমটম তৈরি করে এবং 20%-এর অনলি 4% রোগী তাদের সিরিয়াস পর্যায়ে চলে যায় এবং তাদের মৃত্যু ঘটে। সো একটা অসুখে 4% যদি মৃত্যু ঘটে ওভারঅল পপুলেশনের, এটাকে আমরা কখনো মারাত্মক গুরুত্বপূর্ণ বা ভয়াবহ রোগ বলবো না। কিন্তু কথা হচ্ছে যে এটা হাইলি কন্টাজিয়াস, একজন থেকে আরেকজন ছড়ায়। দ্যাটস ওয়াই এই রোগটা যদি আমরা স্প্রেড বন্ধ না করতে পারি, তাহলে এই রোগীকে এটাতে আমরা বের হতে আসতে পারবো না, কারণ এর সাথে আমাদের রোগের সাথে আমাদের অর্থনৈতিক অবস্থারও একটা বিশাল গুরুত্ব আছে। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারের জন্য একটা খুব ইম্পর্টেন্ট যে কথা, যে আমাদের যারা কাজ করব ডেডিকেটেড হাসপাতাল, এই করোনা ডেডিকেটেড হাসপাতাল বা নন করোনা হাসপাতালেও, যখন কোভিড হাসপাতালে যখন আমরা কাজ করব, তখন আমাদের কি প্রোটোকল হওয়া উচিত, এটা খুব জরুরি বিষয়। বিকজ এখন ট্রান্সমিশন লেভেলটা স্টেজ 4-এ চলে গেছে। স্টেজ 4 মানে হচ্ছে যে এইটা আর কেউ ডেফিনেটলি বলতে পারবে না যে কোন লেভেলে ইনফেকশনটা আছে এবং কার শরীরে এই ভাইরাসটা বিদ্যমান আছে। সো দ্যাটস ওয়াই আমরা সবাইকেই চিন্তা করব যে এখন কেউ না কেউ এই ভাইরাসটার ক্যারিয়ার বা তার এই শরীরের মধ্যেই ভাইরাসটা আছে। হ্যাঁ, অসুখ সৃষ্টি করছে না, কিন্তু ভাইরাসটা আছে। এইটা চিন্তা করে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের এখন সামনের দিকে আগাইতে হবে, কারণ বর্তমানে একটা বিরাট অংশ করোনা ভাইরাসে আক্রান্ত না, কিন্তু করোনা ভাইরাসের মতো সিমটম তারা চিকিৎসা পাচ্ছে না, বিকজ অফ অনলি দ্য মিসকমিউনিকেশন বিটুইন দ্য পেশেন্টস অ্যান্ড ডক্টরস বা হেলথ কেয়ারের মধ্যে। এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে সবাইকে, সব হসপিটালেই এখন আমাদের প্রিপারেশন থাকতে হবে যে আমরা করোনা ভাইরাস আসলেও চিকিৎসা করব, করোনা ভাইরাসের মতো সিমটম আসলেও চিকিৎসা করব। সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ম্যানেজ দ্য সিমটম। পেশেন্ট লিস্ট নেওয়া হচ্ছে, ওয়েদার এটা করোনা ভাইরাস অথবা এটা করোনা ভাইরাস না, ইউ অ্যাডমিট দ্য পেশেন্ট উইথ প্রোটেকশনস অ্যান্ড at least you start the oxygen. That is very important message to the healthcare workers. It's very important. এখন এই যে স্ট্র্যাটেজিক্যালি আমরা এই WHO থেকে ইন্টারিম গাইডলাইন্সে এই হেলথ কেয়ার ওয়ার্কারকে সেভ করার জন্য, বিকজ সারা পৃথিবীতে হেলথ কেয়ার ওয়ার্কাররাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড এই করোনা ভাইরাসের, এবং সারা পৃথিবীতে কিন্তু হেলথ ওয়ার্কার খুবই সীমিত সংখ্যক। সারা পৃথিবীতে, ইভেন আমেরিকাতে এখন ডক্টর সংকট, হেলথ কেয়ার ওয়ার্কার সংকট। সো এদেরকে সেভ করার জন্য WHO একটা স্ট্রংলি দ্য গাইডলাইন্স প্রপোজ করেছে। সেই গাইডলাইনটা আমাদেরকে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ মানতে হবে। যেমন আমরা এই আমাদের হসপিটালে করোনা প্রথম থেকেই একটা ট্রায়াল সিস্টেম চালু করেছি। এই ট্রায়াল সিস্টেমটা হলো যেখানে রোগীকে আর্লি রিকগনাইজেশন করা, আর্লি চেনা যে এই রোগীটা করোনা সিমটম নিয়ে আসছে কিনা,
বা করোনা না কিনা বা জেনারেল পেশেন্ট কিনা, এটার জন্য আমাদের একটা ইনফরমেটিভ কোশ্চেনিয়ার থাকে। সেই কোশ্চেনিয়ারে পেশেন্টকে আমরা জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করে এই সিমটমগুলো থাকলে আমরা বলি ইয়েস ইউ হ্যাভ সাম সিমটম অফ করোনা ভাইরাস, সো ইউ হ্যাভ টু গো দ্যাট হসপিটালস অর ইউ হ্যাভ টু গো টু দ্য আইসোলেশন। সো এই অ্যাডভাইসটা আমাদের খুব প্রথম থেকে হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের হসপিটালে করোনা ভাইরাসের আক্রান্ত, হেলথ কেয়ার ওয়ার্কের আক্রান্ত সংখ্যা একদমই নাই, বললে 0। এরপরে যেটা করতে হবে আমাদেরকে, পেশেন্টকে আমাদেরকে কিছু হেলথ কেয়ার ওয়ার্কারকে আমাদের কিছু ইনফরমেশন পাস করতে হবে যে হাউ উইল ইউ ডিল ইউর পেশেন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। সবার পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ফুল সেট আপ দরকার না। আমি আগে একসময় বলেছিলাম যে 9টা সেট জিনিস নিয়ে একটা ফুল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্টের 9টা স্টেমই সব হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য বা সংশ্লিষ্ট পার্সোনালের জন্য এটা প্রয়োজন নাই। তাহলে ডিপেন্ড করবে আমি কোন জায়গাতে কাজ করছি। আমি যদি নন কোভিড এরিয়াতে কাজ করি, আমার জন্য এটা ফেস মাস্ক, দ্যাট ইজ N95 হলে ভালো, অথবা সার্জিক্যাল মাস্ক হলে ভালো। সবচেয়ে বেটার N95 ইন হসপিটাল সেটিং, বিকজ ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ রেসপিরেটর এবং ইট ইজ গিভিং দ্য 99% প্রোটেকশন এবং দ্য ইয়ারবর্ন ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করে, যেটা খুবই জরুরি আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য। ইয়ারবর্ন বা অ্যারোসল জেনারেটিং ওয়ে অফ ট্রান্সমিশনটা খুব বেশি এবং রিস্কি। দ্যাটস ওয়াই N95 মাস্কের একটা গুরুত্ব আছে। কিন্তু আমি জেনারেল ওয়ার্ডে আছি, কোনো করোনা ভাইরাস সম্পর্কে কোনো রোগ নিয়ে আমরা ডিল করছি না, সেক্ষেত্রে একটা সার্জিক্যাল মাস্ক হলেই হবে। খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করতে হবে। এই হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসের জন্য আমাদের 2টা ক্রাইটেরিয়া। যদি আমাদের হাত ওয়েট হয়, মানে আমি ব্লাড লেগে গেল হাতে, কোনো ফ্লুইড লেগে গেল শরীরে, তখন সোপ ওয়াটার ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু গাইডলাইন। সেটা আমাদেরকে দেখানো হয়েছে এবং সবাই জানি। কিন্তু যদি আমার হাত ড্রাই থাকে, আমি কোনো কিছু আউটডোরে পেশেন্ট দেখলাম, কোনো টন টাচ টেকনিক পেশেন্ট দেখলাম, টাচ করা লাগলো না, তখন অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলেই সব। কিন্তু মেথডস কিন্তু 20 মিনিট 20 সেকেন্ড, একইভাবে যেমন সোপ ওয়াটার দিয়ে আমরা হাত ওয়াশ করি। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, সো আমাদেরকে সোপি ওয়াটার নামে এক ধরনের সলিউশন তৈরি করতে পারি, যেটা আমাদের ডিটারজেন্ট 3 চামচ এবং 1 লিটার পানির মধ্যে গুলায়, সেটা দিয়ে আমরা হাত আমরা ডিসইনফেক্টেন্ট করতে পারি। সো হ্যান্ড প্র্যাকটিস, ইউজ অফ সেলফ পার্সোনাল প্রোটেকশন লাইক মাস্ক, গগলস, এটাই এসেন্সিয়াল। কেউ যদি একটু অ্যাপ্রন পড়তে পারেন, ওভারঅল পড়তে পারেন, ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি করোনা ডেডিকেটেড ওয়ার্ডে কাজ করেন, তাহলে আপনাকে এই 9টা সেটের, যেখানে থাকতে হবে মাথা থেকে শুরু করে হেড ক্যাপ, গগলস, N95 মাস্ক, কাভার যেটা গাউন যেটা, তারপরে 2 সেট থাকতে হবে গ্লাভস, তারপরে শু কাভার থাকতে হবে, তারপরে গাম বুট থাকতে হবে, যেটা প্লাস্টিক বুট বলা হয়, এবং ইউ হ্যাভ টু বি ইউজ দ্য হেক্সিসল রাবস স্কার্ফ অলওয়েজ টাইম। সো দিস ইজ দ্য 9 পয়েন্টস ফর ফুল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সেটা খুবই জরুরি যারা কাজ করবে এতে। আর একটা জিনিস আমাদেরকে খুব মনে করতে হবে, যা আমাদের কিছু কিছু কন্ডিশন আছে যেখানে নেবুলাইজার ইউজ করতে হয়, আমাদেরকে এন্ডোস্কোপি করতে হয়, আমাদেরকে ইকোকার্ডিওগ্রাফি করতে হয়, আমাদেরকে ব্রঙ্কোস্কোপি নামক কিছু পরীক্ষা আছে, যেগুলোতে ইনভেসিভ পরীক্ষা বলি। সেই পরীক্ষাগুলো করতে গেলে যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সপার্ট, তাকেই আমরা কল করব উইথ ফুল প্রোটেকশন। বিকজ যত মিনিমাল হ্যান্ডেলিং পেশেন্টকে করা যায় এবং খুবই তাড়াতাড়ি প্রসিডিউরটা সম্ভব করা যায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা আউটডোরে প্র্যাকটিস করব, তাদের জন্য গাইডলাইন WHO ঠিক করে দিয়েছে। বলা হয়েছে যে এখানে আউটডোরে আমাদের পেশেন্টের স্পেস থাকতে হবে 1 মিটারের মতো, পেশেন্ট এবং ডক্টরসের। এবং করোনা পেশেন্টের বা সাসপেক্টেড পেশেন্টের জন্য আলাদা ইকুইপমেন্ট, যেমন স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মেজারিং মেশিন, টেম্পারেচার মেশিনস, এগুলো আলাদা থাকতে হবে। যদি পসিবিলিটি না হয়, যদি দেখা যাচ্ছে যে এই যন্ত্রগুলো আমাদেরকে আলাদা করার আমাদের সুযোগ নাই, সোর্স নাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই গুলোকে ইউজ করার পরে প্রপার অ্যালকোহল বেসড অথবা হেক্সিসল দিয়ে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে। এবং অ্যাজ এ রিমাইন্ডার বলি,
before seeing the patient you wash your hands, and after seeing the patient wash your hands. It's a main practice of your hands. এটা খুব জরুরি একটা হেলথ কেয়ার ওয়ার্কের জন্য, ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য। সো আউটডোর হসপিটাল এবং আউটডোরেও আমাদেরকে এইভাবে মেনটেন করতে হবে। এবং আউটডোরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে যখন একটা পেশেন্ট আসে হসপিটালে তখন রিসিপশনিস্ট এবং আমাদের চেম্বারে যে অ্যাটেন্ডেন্স থাকে তাদের ব্যাপারে আমাদের খুবই সফিস্টিকেট থাকতে হবে। এবং আমি মনে করি একজন ডাক্তারের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সব ক্ষেত্রে নাও লাগলেও একজন রিসিপশনিস্ট, একজন অ্যাটেন্ডেন্স, একজন ক্যারিয়ার, তাদের একজন ক্লিনার্স এবং যারা ওয়ার্ড বয় আয়া, তাদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস খুবই জরুরি। বিকজ এই গ্রুপটা থাকবে রিস্ক সরাসরি কন্ট্যাক্টের মধ্যে। সো তাদের যদি আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দিই এবং তাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্পর্কে ইউজ করা সম্পর্কে আমরা ধারণা না দিতে পারি, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টপ দ্য ট্রান্সমিশন এবং আলটিমেটলি আমাদের সবাই আক্রান্ত হয়ে যাব। আরেকটা গাইডলাইনের কথা বলা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপস, এটা আমাদের খুব জরুরি। একটা হসপিটালে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে মেডিকেল সেকশন, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন। অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের যে দায়িত্ব বা গুরুত্ব এখানে অপরিসীম। হেলথ কেয়ার ওয়ার্কারের কাজ হলো তার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের কাজ হলো ডাক্তারকে সেবা প্রদর্শন করা এবং ডাক্তার যাতে খুবই সুষ্ঠুভাবে, সফলভাবে, নির্ভয়ে, প্রোটেকশন নিয়ে কাজ করতে পারে কোনো রকমের হ্যাসেল ছাড়া, সেটাকে এনশিওর করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ একটা গ্রুপের একটা বিরাট রোল আমি মনে করি এই আমাদের এই কোভিড-19 রোগের ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই জরুরি। বিকজ ইট ইজ এ মাল্টিডিসিপ্লিনারি। এখানে একজন ডাক্তারের পক্ষে সম্ভব না, একজন ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না, ইভেন ফুল মেডিকেল কলেজের সব ডাক্তারের পক্ষে সম্ভব না যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভের সাহায্য না পেয়ে থাকি। সো WHO আলাদা করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটাকে হাইলাইট করেছে তার স্টাডিজের মধ্যে। এবং লাস্ট অফলি বলছে যে কোথায় আমরা চিকিৎসা করব, গাইডলাইন্স অনুসারে যেখানে আমরা চিকিৎসা করব সেই জায়গাটা হতে হবে ওয়েল ভেন্টিলেটেড। বলা হয়েছে যে একজন করোনা ভাইরাসের রোগীর জন্য আমরা একটা রুম সিলেক্ট করব। এটা সব হাসপাতালে ইজ ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভব না। ইভেন ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো এক রুমে একজন রোগীকে সেবা দিতে পারছে না। সো আমাদের ক্ষেত্রে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে এটা চিন্তা করা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা রুম বা একটা ওয়ার্ড ফিক্স করতে হবে, সেখানে সব করোনা রোগীগুলো থাকবে এবং তাদের বেডগুলো থাকতে হবে, 1 মিটার দূরত্ব থাকতে হবে এবং দ্যাট ইজ মেনটেন দ্য ওয়েল ভেন্টিলেশন। এই ওয়েল ভেন্টিলেশন শব্দটা মানে কি? এই ওয়েল ভেন্টিলেশন শব্দের মানে হচ্ছে যে 60 লিটার পার স্কোয়ার ফিটে বাতাস ঢুকতে পারবে এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেটা আমাদের ডাক্তারের পক্ষে সম্ভব না, অ্যাডমিনিস্ট্রেটিভ সম্ভব না। সো কারা করবে এটা? যারা ইঞ্জিনিয়ার্স, যারা বায়ো ইঞ্জিনিয়ার্স, তারা এটা মেনটেন করবে। সো তাদের রোলও কিন্তু এই ম্যানেজমেন্ট অফ করোনা ভাইরাস বলা হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, যে আমরা যখন একটা পেশেন্টকে দেখবো রুমের ভিতরে, ওই রুমের মধ্যে নেগেটিভ ভেন্টিলেশন, প্রেশার ভেন্টিলেশন মেনটেন করতে হবে। এটার জন্য প্রতি 1 ঘন্টা পর 12 বার ওয়েল ভেন্টিলেশন এনশিওর করতে হবে, তাহলে ওই ঘরের মধ্যে নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন মেনটেন করবে। আরেকটা ইম্পর্টেন্ট, যে আমরা অ্যারোসল জেনারেটিং প্রিভেন্ট করার জন্য একটা ফ্যান, যে স্ট্যান্ড ফ্যান আমরা ইউজ করি, এই ফ্যানগুলো সাধারণত অ্যারোসল জেনারেটিং ওয়ে। দ্যাটস ওয়াই ইউজুয়ালি আমাদের মেন টার্গেট থাকবে টু প্রোভাইড দ্য এয়ার কুলার AC, air conditioning in the ward as well as chamber, because it really prevent the aerosol generating transmission of the coronavirus. Because বলা হয়েছে যে স্ট্যান্ড ফ্যান ইউজ করতেই না। সিলিং ফ্যানের ব্যাপারেও প্লাস মাইনাস বলা হয়েছে, সিলিং ফ্যান ইউজ করা যেতে পারে, বাট এটা রিকমেন্ডেড না। WHO তে বলা হয়েছে যে অল ম্যানেজমেন্টস এনভায়রনমেন্টাল উইজ এয়ার কন্ডিশন। এরপরে আমাদেরকে সবসময় প্র্যাকটিস করতে হবে এবং আমাদেরকে একজন আরেকজনকে রিমাইন্ড করে দিতে হবে যে আমরা আমাদের পার্সোনাল প্রোটেকশনটা, পার্সোনাল হাইজিনটা মেনটেন করছি কিনা। এটা আমরা অনেক সময় স্বভাবগতভাবে ভুলে যাব। দ্যাটস ওয়াই আজকে আমার এই প্রেজেন্টেশনে এইটুকুই ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমরা কিপ
faith on Allah and your knowledge, then we can fight with the coronavirus. Thank you.